এই মানবিক করিডোরটাকে নিয়ে এখন বিএনপি সব জায়গায় দেখছে যে এই সব কার্যক্রমই যেন তাদেরকে নির্বাচনে পিছাই দিচ্ছে। আই এম নট এ পার্টি ম্যান, আমি কোনো দল করছি না, কিন্তু আমার একটা ওপিনিয়ন আছে। সুতরাং আমির খসরু মাহমুদ সাহেব কি বললেন সেটা যেমন ওনার কাছে গুরুত্বপূর্ণ, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু মি। তাদেরকে মানবিক সাহায্য যদি না দেয় ওই লোকগুলো কি না খেয়ে মারা যাবে? এই জলকেলি বান্দরবনের এটার ব্যাপারে আমি আমার নিজের কিছু একটু অভিজ্ঞতা আছে, আমি ওই অঞ্চলে ছিলাম, 2.5 বছর মতো ওই জায়গায় ছিলাম। তো হচ্ছে কি যে আম, পার্শ্ববর্তী দেশে যখন এরকম হয়, যেমন আমাদের দেশের 71-এর কথা চিন্তা করেন, আমাদের দেশের লোকজন সশস্ত্র যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল তারা কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে বা অন্যান্য জায়গায় গেছে। আহ, মায়ানমারের সরি আমাদের বর্ডারের চারিপাশে যখন যে জায়গায় গিয়ে সুবিধা হয় সে জায়গায় স্থান নিয়েছে। তো মায়ানমারের এই সমস্যাটা বিশেষ করে আপনার 1962 সালে নেউইন ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু এই আহ, এই সমস্যাটা মায়ানমারের ইনসার্জেন্সি চলছে এখন। সেটা বিস্তারিত না গিয়ে আমি যেটা বলছি যে কারণ এটা জলকেলিটা ওরা আগে ছিল ওখানে, এবং আমার সাথে আমি ওখানে যেহেতু জোন কমান্ডার ছিলাম, আমার সাথে ওদের যোগাযোগ ছিল এবং তারা আমাদেরকে অনেক হেল্প করছে ভাই। ওই জায়গায় শান্তি বাহিনীর আহ, লোকজন যাতে না থাকতে পারে, আমি একটাই বলতাম যে ভাই তোমরা থাকো কিন্তু কোনো ডিস্টার্ব করবে না, আর খবরদার যেন ওই শান্তি বাহিনী যদি তোমার আশেপাশে থাকে তাহলে কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। এবং তারা আমাকে অনেক হেল্প করছে, এবং এটা কিন্তু অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতো। এটা ইনসার্জেন্সি অপারেশনে এটা একটা মানে প্র্যাকটিস। সুতরাং এই বান্দরবনের জলকেলি খেলার ব্যাপারটাকে আমি ওইভাবে নিব না। এবং আমি দেখলাম যে মোটামুটি আমাদের রাজনৈতিক পর্যায়ে এটা নিয়ে অনেক কথা হচ্ছে। এটা বোধহয় আমাদের সমস্যা হচ্ছে, আমাদের রাজনীতিবিদদের কাছে কোনো প্রসঙ্গ নিয়ে আসলেই তারা একটু বিবেচনা না করে কথা বলার খাতিরে বা বলার খাতিরে অনেক উত্তর দিয়ে দেন, যেটা কিন্তু বিব্রতকর। এটা আপনি যদি আমাদের বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃত্বের একটু কথাবার্তা যদি একটু মিলান, যে গতকাল কি বলছে আর এই কিছুক্ষণ পরে কি বলছে বা এখন কি বলছে। এই প্রফেসর নাজমুল কলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে 1 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন নির্বাচন আহ, আ- আ- আমি মায়ানমারের প্রসঙ্গটা আসছি যেহেতু কলিমুল্লাহ ভাইয়ের সাথে আমি এটা একটু উত্তর দিতে চাচ্ছি। আচ্ছা, নির্বাচন এখন তো দেশের দুইটা স্ট্রিম হয়ে গেছে। দুটো স্ট্রিম হচ্ছে বাস্তবতা। আমি সরজমিনে আমার নিজের নির্বাচন করার অভিজ্ঞতা আছে ভাই, আমি সেই আলোকেতে বলছি। এবং আমি সবসময় লোকজনের সাথে যোগাযোগ রাখি, এবং আমার খুব একটা প্রিয় বিষয় হচ্ছে লোকজনের সাথে কথা বলা। তো এখন যে জিনিসটা হচ্ছে কি যে এখন দুইটা স্ট্রিম হয়ে গেছে। একটা হচ্ছে বিএনপি চাচ্ছে যত দ্রুত তারা নির্বাচন করাইতে পারে। বাস্তবে হচ্ছে আমাদের প্রশাসনে যারা বিভিন্ন পর্যায়ে মানে সরকারি পর্যায়ে আছে তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে বিএনপি, মানে আগে ছাত্র দল করতো সেই ধরনের বিভিন্ন পর্যায়ে আছে, পুলিশও বলে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আহ, এই যে বিভিন্ন পর্যায়ে তাদের আছে, এবং মোটামুটি আয় রোজগারও কিন্তু কম হচ্ছে না, আয় রোজগার কিন্তু খুব ভালো হচ্ছে। আয় রোজগার বলতে আমি কি বোঝাচ্ছি আপনি এটা বুঝেন, আর ফার্দার ব্যাখ্যা করার দরকার নেই। কাজে তাদের তরফ থেকে এখন আয় রোজগারও হচ্ছে তাদের, বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে সরকারি অবস্থানেও আছে, কিন্তু ওই যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী তাদের নাই, এইটাই তাদের ঘাটতি। আর বাকি সবই হচ্ছে। আচ্ছা, এখন নির্বাচন দেওয়ার ব্যাপারে অন্যান্য জায়গায় বলছে যে আমরা এত যে মারা গেলাম। যেমন উদাহরণটা আসছে যে আহ, আপনার ওই 3 জোটের আহ, যে ডিক্লিয়ারেশন, যেটা আওয়ামী লীগ লেড অ্যালায়েন্স, বিএনপি লেড অ্যালায়েন্স এবং জামাত লেড অ্যালায়েন্স, 3টা অ্যালায়েন্সে তারা কিন্তু স্বাক্ষর করেছিল। কিন্তু তার কয়টা বাস্তবায়িত হয়েছে? 2টা হয়েছে আমি জানি। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শাসিত সরকার হয়েছে, আরেকটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, উনি তার পদে ফেরত, শপথে ফেরত গিয়েছিলেন। তাছাড়া আর কোনোটা বাস্তবায়িত হয়নি। সো এখন যেটা সবাই বলছে আমরা এটা করব ওটা করব, সেইটা যদি মনে করেন যে যারা রক্ত দিল, যারা পথে দিনের পর দিন বাড়ি ছাড়া হলো, তাদের কি হবে? সুতরাং তারা এখন জেগে উঠছে।
এবং আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য কেউ কিন্তু দ্রুত নির্বাচনের কথা কেউ বলছে না। আপনি একটু স্মরণ করেন, একটু পিছনে যাবেন, যে 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার চলে গেল, তারপরে বোধহয় এক সপ্তাহের মধ্যে বিএনপি। নির্বাচন তো শুধুমাত্র বিএনপি জামাত চাচ্ছে তা নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও তো চাচ্ছেন, তিনি তো অলরেডি আজকে ঘোষণাও দিয়ে দিয়েছেন যে প্রস্তুতি নেওয়ার রাইট। জন্য। আমি জি। আপনার সাথে একটু একমত এবং একটু দ্বিমত। নির্বাচনের কিন্তু ওখানে একটা, ইউনূস সাহেব যেটা বলেছেন, হুম। প্রথমত ইউনূস সাহেব নিজে ক্ষমতা আপনি দখল দুদিন করেন আগে নাই। কিন্তু আবার আরেকটা সাক্ষাৎকার বলেছেন জনগণ তাদেরকে থাকতে দিতে চায়, জনগণ চায় না তারা চলে যাক। এই এবং একটা বিরাট বিরাট অংশ, বিরাট অংশ, বিরাট অংশ, আমি বলি এই বিরাট যে বিশেষ করে, আপনি সরি একটু আমাকে সুযোগ দিবেন এই জনগণের কথা বিরাট অংশ। বলতে। জি, বিভিন্ন আপনি যে ইউটিউবে যে ওপিনিয়ন সার্ভে হচ্ছে, আমি দেখলাম সর্বনিম্ন 70% থেকে 95% পর্যন্ত বলছে যে এই সরকার কন্টিনিউ করুক। এটা কিন্তু শোনেন, শুধু পলিটিক্যাল পার্টি কিন্তু, একটা দেশ কিন্তু শুধু পলিটিক্যাল পার্টির না। আমরা যখনই একটা দেশকে কোনো পলিটিক্যাল পার্টির কাছে বর্গা দিই, তখনই সমস্যাটা তৈরি হয়। আপনারা আমার বয়সী যারা লোক, তারা ওই 4th অ্যামেন্ডমেন্টের কথাটা তাদের মনে আছে। হুম। এখনকার প্রজন্ম হয়তো 4th অ্যামেন্ডমেন্টের এবং সার্কমস্টেন্স জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে আহ, আজীবন আহ, রাষ্ট্রপতি রাখার জন্য ডিক্লেয়ার করার কথা ছিল। তার হুম। আগেই উনি অবশ্য নিহত হয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে। সো বিষয়গুলো, আমরা নির্বাচনের জন্য ওই ওই কিছু পলিটিক্যাল লিডার্স, বা তারা যেটা বলছে সেটা না, দেশ কয়েকজন পলিটিক্যাল লিডারের না, দেশ হচ্ছে সবার। কাজেই আপনি এই যে ইউটিউবে যে সমস্ত সার্ভেতে যে সমস্ত নামগুলো আসছে ওপিনিয়ন রে, এটার কি কোনো মূল্য নাই? শুধু একটা দলের প্রধান কি বললো সেটাই গুরুত্বপূর্ণ? আপনি এখন ইয়ে করেন, গো ফর সার্ভে, ইউ সি হোয়াট ইজ দ্য রেজাল্ট। সুতরাং আমি এই প্রসঙ্গে এই জায়গায় কিন্তু শেষ। কিন্তু বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী তিনি তো বললেন কোন জনগণ চায়, তিনি তো হ্যাঁ, অনেকটাই এরকম বলে কোন জনগণ চায় যে একজন মহামানবকে ক্ষমতায় রাখতে বা মহামানব ক্ষমতায় থাকুক। আপনি বলছেন মেজরিটি পার্সেন্ট অফ পিপল। আচ্ছা রাইট। আমি আমি বলছি মেজরিটি পিটি বলতে, আমি যে সমস্ত আপনি ওপিনিয়ন পোল দেখছি সেটা। আচ্ছা, মির্জা আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি একজন সম্মানীয় লোক। মনে আছে বিএনপি সরকারকে চীন বিমুখ করার পিছনে এই লোকের কি ভূমিকা ছিল? ওই যে তাইওয়ানের অফিস করায় দিয়ে, বিজনেস অফিস করতে দিয়ে, হি ইজ দ্যাট ম্যান। উনি ইন্ডিয়াতে অমিত শাহর সামনে কি করজোড়ে দাঁড়াইছিলেন, কি ভঙ্গিতে, আপনার মনে আছে? কাজে হুম। উনি ওনার ওনার কথা বলতে পারেন, ওনার বলার হক আছে। কিন্তু বাস্তবটা আর ইয়েটা আহ, অনেক পার্থক্য ভাই। আচ্ছা যাও, তো এটা এই প্রসঙ্গ। এখন আপনি বলছেন যে এই মানবিক করিডোরটাকে নিয়ে, মানে এখন বিএনপি সব জায়গায় দেখছে যে এই সব কার্যক্রমই যেন তাদেরকে নির্বাচনে পিছাই দিচ্ছে। কিন্তু এই যে এত লোক যে রক্ত দিল, যেমন গতকাল একজন সাংবাদিক বলছে না 1400 লোক মারা গেছে, হাসিনার ভূমিকা কি? এটা এখন দেখেন কি বিব্রতকর অবস্থা এতদিন পরে। সুতরাং এরকম একটা অবস্থায় নির্বাচন তো, আমি নিজে ব্যক্তিগত, আই এম এ ভোটার, আই ডোন্ট ওয়ান্ট দি ইলেকশন। আই এম নট এ পার্টি ম্যান, আমি কোনো দল করছি না, কিন্তু আমার একটা ওপিনিয়ন আছে। সুতরাং আমির খসরু মাহমুদ সাহেব কি বললেন সেটা যেমন ওনার কাছে গুরুত্বপূর্ণ, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু মি। আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি। সুতরাং আই হ্যাভ এ সে, আই হ্যাভ অ্যান ওপিনিয়ন। আর ইউনূস সাহেব জোর করে ক্ষমতায় আসেন নাই ভাই, তাকে ধরে নিয়ে আসা হয়েছে। হি ওয়াজ নট উইলিং টু টেক দিস পোস্ট। উনি একাধিকবার বলেছেন, কয়েকবার তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। আচ্ছা, এবার আসে জি। এই যে মানবিক করিডোর। হুম। মানবিক করিডোর নিয়ে আমার মনে হয় যে আহ, এটা আপনি যে জাতিসংঘের মধ্যস্থতা বলছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ শাহর ভাই এই কথাটা হুম। বলার জন্য। এবং দেখেন, জাতিসংঘে আমেরিকার একটা বড় ইনফ্লুয়েন্স আছে, বার্মা এক তারা করেছে, ফাইন। কিন্তু এই লোকগুলো, আর ওই এলাকাতে আমি গিয়েছি, মানে আপনারা অনেকেই গেছেন, আমি আমি বলা ওটা আলাদা কৃতিত্ব নেওয়ার কিছু নেই। নাফ নদীর ওই পারে। এখন তাদের সাথে তাদের তো মানবিক সাহায্য দিতে হবে, যে মানবিক কারণেই তো আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলাম। সে উনিশশো হুম। আশি আশি সাল থেকে শুরু করে গেছে, আবার চলে আসছে, এবং সর্বশেষ 2017-তে আসছে। তো হুম। তাদেরকে তো একটা মানবিক, তাদের তো স্টারভেশনে ফেলা যাবে না। আবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বৃহৎ শক্তিগুলো শুধু নট ইন ইয়ে আমেরিকা, চায়নার একটা বিরাট ওই এলাকাতে আপনার ইকোনমিক ধন্যবাদ। ইন্টারেস্ট।
ইকোনমিক ইন্টারেস্ট আছে। আচ্ছা, হুম। ইন্ডিয়া তাদের কালাডান মাল্টিমোডাল প্রজেক্টের ওই রুটটার জন্য ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, কিন্তু মাঝখানে আমি যেটা শুনেছি ফ্রম এ রিলায়েবল সোর্স, সেটা হচ্ছে ওই চীন জান্তার সাথেও আপনার সম্পর্ক রাখছে, আবার এদিকে এদের সাথেও সম্পর্ক রাখছে, কিন্তু ভারত সম্ভবত এই দুই স্ট্রিমের সাথে বেশ সম্পর্ক রাখে নাই। এবং দেখেন, জান্তার তো এই পুরা দেশের মধ্যে 1/3 শুধু তাদের দখলে আছে, বাকি 2/3 কিন্তু এই বিভিন্ন গোষ্ঠীর দখলে চলে আসে। আপনি ওই চীন প্রভিন্স বলেন, কারেন্টরা বলেন, জি। তারা তো সরকার চালাচ্ছে। একটুখানি প্লিজ। তো এই অবস্থায় আপনি আহ, তাদেরকে মানবিক সাহায্য যদি না দেন, ওই লোকগুলো কি না খেয়ে মারা যাবে? এবং তার মানে সবচেয়ে বড় ভুক্তভোগী তো আমরা। কাজে আমরা অহেতুক ভয় না পাই, সরকার মোটামুটি অবশ্যই একটা হিসাব করে কথা বলবে বলে আমার ইয়েতে, এবং এতে শেষ আমাদের করেন জি। বিরক্ত হওয়ার কোনো আপনাকে কারণ অনেক নেই। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে।